আমি প্রবীর আবারও চলে এসেছি তোমাদের জন্য, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের জন্য আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি করব। সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের 40টি প্রশ্ন রেখেছি এবং সেই 40টি প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওতে সম্পন্ন করে দেওয়া আছে। আমরা এই 40টি অঙ্ককে মূলত 3টি পর্বে এর পূর্বে ভাগ করে করে 10, 15, 15 করে আমরা তুলে দিয়েছিলাম। সেই 3টি ভিডিওকে একত্রিত করে তোমাদের সামনে তুলে দেবো, যাতে করে তোমরা সম্পূর্ণ 1 ঘন্টার ভিডিওতে 40টি প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাও এবং আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও যে হ্যাঁ, এই 40টি অঙ্কের মধ্যেই তোমরা অঙ্কগুলো পেয়ে গেছো। সেই কারণে বলবো যে প্রতিটা ভিডিও আমরা তোমাদের জন্য তুলে দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য সাইজের ভিত্তিক বা প্রথম ইউনিট টেস্টের জন্য আমরা যেভাবে তুলে দিয়েছিলাম ঠিক একই রকম ভাবে এই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য আমি আমার প্রিয় ছাত্রছাত্রী সকল ভিউয়ার এবং ষষ্ঠ অভিভাবকদেরকে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে এই ত্রিনেত্র শ্রেণী সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সমস্ত ভিডিওগুলো যাতে করে আরো বেশি বেশি মানুষ দেখতে পায় এবং সেই সঙ্গে সঙ্গে আগে থেকে অর্থাৎ প্রশ্নপত্র পাওয়ার আগে তার উত্তর জানা থাকে। সেই কারণে অবশ্যই এই ত্রিনেত্র চ্যানেলের প্রতিটি ভিডিও আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেখা অত্যন্ত প্রয়োজন। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে এবং 40টি প্রশ্ন আমরা তুলে দিয়েছি 3টি পর্বে। তো সেই কারণে বলবো 1 থেকে 40 প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখো যে কিভাবে তার সমাধান করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো আজ আমরা শুরু করছি আমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের পূর্ণমান জারের 2 সেইরূপ প্রশ্নের সাইজের ভিত্তিক 40টি প্রশ্ন। এর আগে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য অতি সংক্ষিপ্তধর্মী 60টি প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি। আশা করব যে এই প্রশ্নগুলিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মজাদার এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রে তোমরা এই প্রশ্নগুলির মধ্য থেকেই পেয়ে যাবে। তো চলো কি রয়েছে। প্রথম প্রশ্নে দেওয়া আছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 দ্বারা বিভাজ্য এর নিকটতম তা নির্ণয় করো। অর্থাৎ এই 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এই 98,765 নিকটতম তাকে আমাদের নির্ণয় করতে হবে, নিকটতম সংখ্যাটাকে। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে কি? প্রথমেই কাজ হবে এই 28, 33, 42 এবং 77 এদের লসাগু করা। লসাগু করলে আমরা প্রথমেই চালাবো 2 দিয়ে। 2, 14, 28, 33 নেমে গেল, 2, 21, 42, 77 নেমে গেল। এবার 3 দিয়ে চালাবো, 14 নেমে গেল, 3, 11, 33, 3, 7, 21, 77 নেমে গেল। এখন আমরা চালাবো 7 দিয়ে। 7, 2, 14, 11 নেমে গেল, 7, 1, 7, 7, 11, 77। এখন চালাবো 7 দিয়ে, 11 দিয়ে, 2 নেমে গেল, 11, 1, 11, 1 নেমে গেল আর 11, 1, 11। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি না? লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2 গুণ 1। 2, 3, 6, 6, 7, 42, 42 দুগুণ হলো 84, 84 গুণ 11 সমান 4, 1, 4, 11, 44, 4, 11, 1, 88, 88 আর 4, 4, 11, 44 আর 8, 11, 88, 88 আর 4 হলো 92, 924। এখন এই 924 সংখ্যাটা দিয়ে একে আমরা ভাজক করে নিয়ে এই সংখ্যাটাকে এখন আমরা ভাজ্য ধরে নিচ্ছি। অর্থাৎ এই 98,765 একে ভাগ দেব 924 দ্বারা। কতবার যাবে? একবার গেল 924। 4 কয় দাও 7, 3 দাও 7, 2 কয় দাও 8, 6 দাও 8, 6 নামলো 636। এখানে আছে 924, যাচ্ছে না, ভাগ করলে শূন্য খাবে, 5 নামবে। এখন 63, এটা 9, 9, 7 থেকে 63, 7 বার গেলে বেশি হয়ে যাবে, তাই আমরা 6 বার চালাবো। 6, 4, 24, 4, 6, 2, 12, 13, 14, 4 হলো 1, 6, 9, 54, 54 একে হবে 55। বিয়োগ করবো, 4 কয় দাও 5, 1 দাও 5, 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 13, 8 দাও 13। এবার 5 এর 6, 6 মিলে গেল। তাহলে একটা সংখ্যা পাবো আমরা কত না? একটা সংখ্যা হবে এই 98,765 থেকে 821 কম। আরেকটা সংখ্যা হবে কত না? এই 924 থেকে এই ভাগশেষ যেটা রয়েছে তাকে আমরা বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 821। বিয়োগ করলে পাবো 1 কয় দাও 4, 3 দাও 4, 2 দিয়ে মিলে গেল 0, 8 কয় দাও 9, 1 দাও 9, 103। অর্থাৎ 103 একটা বেশি, আর এই 98,765 থেকে 103 বেশি হবে, আর একটা 821 কম হবে। তাহলে কাছে কোনটা হবে না? এই 103 বেশি যেটা। তাহলে নিকটতম সংখ্যা, অতএব
নিকটতম সংখ্যা সমান এই 98,765 যোগ 103 সমান সমান আমরা পাবো 5 3 8 6 8 8 9, অর্থাৎ 98,868 সংখ্যাটা হবে নিকটতম সংখ্যা কার এই 98,765, যা 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি। এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলা আছে, এখানে বলা আছে 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এটা আমরা সরল আকারে করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। এখানে আছে 15.77 বিয়োগ বাদ দিতে বলেছে কত না 2.25 এত মিটার বাদ দিতে বলেছে। এবার যেটা পড়ে থাকবে তাকে বলা হয়েছে 4 দিয়ে ভাগ, ভাজিত 4 সমান সমান আমরা লিখতে পারি 5 কয় দাও 7, 2 দাও 7, 2 কয় দাও 7, 5 দাও 7, দশমিক 2 কয় দাও 15, 13 দাও 15 ভাজিত 4। এখন 4 দিয়ে যদি ভাগ করি, এটা মুখে মুখে ভাগ হবে, করে দিলেও পারি কি না 4 3 12, 1 থাকে 15, 4 3 12, 13 14 15 3 32, 4 8 32, দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক দিলাম, অর্থাৎ 3.28 মিটার। তাহলে কি পেলাম, বলা ছিল 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এক্ষেত্রে 15.77 মিটার থেকে আমরা 2.22 মিটার বাদ দিয়ে নিয়েছি এবং তাকে 4 দিয়ে ভাগ করেছি, পেলাম কত, তাহলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য হবে 3.38 মিটার। এইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিত্তিক 40টি প্রশ্ন আমরা মূলত 3টি পর্বে ভেঙে নিয়ে আমরা সেই প্রশ্ন এবং তাদের সমাধান তোমাদের তুলে দিচ্ছি। সেই কারণে বলবো প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে এই ত্রিনেত্র চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন, অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর প্রসঙ্গ ভালো মন্দ দিকগুলি আলোচনা করো এবং এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা বাকি অঙ্কগুলি এই পর্বে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো এবার 3 দাগের অঙ্ক। এখানে রয়েছে একটি সরল অঙ্ক। এখানে বলা আছে 13.28 বিয়োগ 4.07 যোগ 27 গুণ 0.02। সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মনে রাখতে হবে যে এখানে বিয়োগ, যোগ এবং গুণ চিহ্ন আছে। তাহলে আমরা এই গুণ চিহ্নের কাজ প্রথমে করব। তাহলে সমান দিয়ে লিখব 13.28 বিয়োগ 4.07 যোগ 27 দুগুণ হবে 54। এবার দুটোর পর দশমিক আছে, তাই দুটোর পরে আমরা দশমিক দেবো। তাহলে পেলাম কি গুণ করে না 0.54। এখন আমাদের কাজ হবে এবার বিয়োগ এবং যোগ আছে, যোগের কাজ করব। এখানে 13.28 এর চিহ্ন হলো কি কিছু নেই, অর্থাৎ এটা যোগ, আর এখানে আছে 0.54, এদের মধ্যে যোগ করবো। তাহলে কি হবে, এই 8 আর 4 হবে 12, 2 হাতে হলো 1, 5 আর 2 7 আর হাতে রেখে হবে 8.31, অর্থাৎ 13.82 বিয়োগ 4.07। এখন বিয়োগ দেবো, বিয়োগ দিলে কি পাচ্ছি 7 কয় দাও 12, 5 দাও 12, 1 তখন হয়ে যাবে 1 কয় দাও 8, 7 দাও 8, দশমিক 4 কয় দাও 13, 9 দাও 13। তাহলে এই 3 দাগের আমাদের সরল অঙ্কের সমাধান পেলাম আমরা কত, 9.75। অর্থাৎ আমাদের বদমাসের যে নিয়ম সরল করার ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের মেনে চলতে হবে। এক্ষেত্রেও তাই, যেহেতু এখানে ভাগের কাজ ছিল না, ছিল গুণ, কোনো বন্ধনের কাজ ছিল না, তাই গুণের কাজ আমরা প্রথমে করেছি, তারপর যোগের কাজ করেছি, তারপর বিয়োগের কাজ করেছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে। এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ হবে এই যোগফলকে এই গসাগু দিয়ে ভাগ করা। তাহলে 384 সংখ্যাটাকে আমরা প্রথমে 48 দিয়ে ভাগ দেব। কবার যাবে, একবার যাচ্ছে না, তাহলে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বাড়াতে হবে। 4 9 36, 9 বার গেলে 9 8 72, বেশি হয়ে যাচ্ছে, 8 বার গেলে 8 বার যাচ্ছে, 8 8 64, 4 8 4 32, 32 আর 6 হবে 32 আর 6 হলো 38। এক্ষেত্রে সংখ্যাটা অর্থাৎ 384কে আমরা 48 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8। এখন 8 কোন দুটি সংখ্যা মিলে 8 হবে, সেই সম্ভাব্য সংখ্যাগুলো কী কী হতে পারে। আমরা 1 যোগ 7 সমান সমান 8 করে থাকি, 2 যোগ 6 সমান সমান 8, 3 যোগ 5 সমান সমান 8, আর 4 যোগ 4 সমান সমান 8। কিন্তু এক্ষেত্রে এই 2 যোগ 6 যেহেতু এরা একে অপরের গুণিতক, সেই কারণে আমরা এগুলো হলো মূলত জোড় সংখ্যা, তাই এই
এই জোড় আমরা বাদ দেব, এই জোড় নেব না। বাকি 1 যোগ 7 সমান সমান 8, 3 যোগ 5 সমান সমান 8, এই দুটো জোড়া আমরা নেব। সেক্ষেত্রে 1 গুণ 48 সমান 48, আরেকটা হবে 7 গুণ 48 সমান 7 8 56, 7 4 28, 28 আর 5 হবে 33, অর্থাৎ 48 এবং 336 হবে এক জোড়া সংখ্যা সম্ভাব্য, আর অপর জোড়া হবে 3 গুণ 48, 3 গুণ 48 সমান 3 8 24, 3 4 12, 13 14, 144 এবং 5 দিয়ে গুণ করলে পাবো 5 গুণ 48 সমান সমান 5 8 40, 5 4 20 আর 4 24। তাহলে যে সম্ভাব্য দুজোড়া সংখ্যা আমরা পাচ্ছি, এক জোড়া হলো 48 এবং 336, এদের যোগ করলে হবে 384 এবং গসাগু হবে এদেরও 48। অপর জোড়া হবে 144 এবং 240, যাদের যোগ করলে হয় 384 এবং গসাগু হবে 48। তো এইভাবে আমরা আমাদের এই 4 দাগের অঙ্কের সমাধান অতি সহজেই করতে পারি। আর এই সংক্ষিপ্ত অঙ্কগুলি সমাধান করলেই পেয়ে যাবে এই পূর্ণমান 2। সেই কারণে বলবো প্রতিটি অঙ্ক গুরুত্ব সহকারে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই অঙ্কগুলি আবারও অনুশীলন করো, তাহলেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের বাকি অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম অঙ্কে। এই পর্বে 5 নম্বর দাগের অঙ্ক কি রয়েছে, 55 মিটার বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। কাদা ও জলের নিচে আছে 11 মিটার। বাসটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে আমরা মিটারে যদি বার করে নিই যে জলের কাদা এবং জলের উপরে আছে কত না, বাসটির কাদা ও জলের উপরে আছে সমান সমান 55 বিয়োগ 11 সমান 44 মিটার। এই 44 মিটার সমান শতকরা কত অংশ সেটা আমাদের এবার বার করতে হবে। অতএব কাদা ও জলের উপরে আছে সমান সমান কত না 55-র মধ্যে 44 মিটার। 55 মিটারের মধ্যে 44 মিটার কি আছে, জলের উপরে, জল এবং কাদার উপরে আছে। তাহলে শতকরা অর্থাৎ 100 দিয়ে আমরা এক্ষেত্রে গুণ করব। 4 11 44, 5 11 হবে 55, 5 20 হবে 100, এখন 20 4 হবে 80, অর্থাৎ 80% শতকরা হিসাবে যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা যে 80% কাদা এবং জলের উপরে রয়েছে বাসটির। এবার আমরা চলে যাবো আমাদের 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কেতে রয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে যোগফল আমরা এইভাবে করব, এখানে 0, এক্ষেত্রে এখানে -1, -2, -3, -4, -5, -6, এরূপে বাঁ দিকে আমরা বেশ কিছু ঘর কেটে নেব যেগুলো হবে ঋণাত্মক। -9 পর্যন্ত কেটে নিয়েছি। এবার ডান দিকে আমরা প্লাস করতে পারি, আবার কোনো চিহ্ন না দিলেও প্লাসই বোঝাবে। তাহলে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, এরূপে আমরা সংখ্যা রেখায় টেনে নিলাম। এবার বলা আছে, প্রথমে বলা আছে -6, তাহলে আমাদের এই 0 থেকে প্রথমে এই 0 থেকে আমরা -6 অর্থাৎ এখানে যাব, এটা হলো আমাদের -6। এবার আছে প্লাস করতে বলা হয়েছে, যোগ করতে হবে, সংখ্যা রেখার সাহায্যে যোগ, +11, অর্থাৎ এখান থেকে আমরা এবার 11 ঘর ঘুরে যাব, কারণ প্লাসগুলো আছে আমাদের ডান দিকে, তাই ডান দিকে যাব। ক ঘর 11 ঘর। এখন এখান থেকে যাচ্ছি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 ঘর, অর্থাৎ এখানে গিয়ে আমরা থামবো 5-এর ঘরে গিয়ে, এখানে গিয়ে আমরা থেমে গেলাম। তাহলে আমাদের এটা হলো কত না, এটা হলো আমাদের +11। এখন উত্তরটা কি হবে? উত্তরটা হবে এই 0 থেকে এই 5, এটি হবে উত্তর, অর্থাৎ +5। তাহলে কি পেলাম না, প্রথমে সংখ্যা রেখায় নিলাম, সেই সংখ্যা রেখাতে -6, 0 থেকে আমরা -6 বাঁ দিকে এলাম 6 ঘর। এবার আমাকে বলেছে +11, অর্থাৎ এখান থেকে এখন আমার স্টপেজ -6 থেকে আমি আবার ব্যাক করছি, আমি কোথায় গিয়ে থামছি? 11 ঘর গিয়ে, অর্থাৎ এখানে রইল 5, অর্থাৎ 5-এ গিয়ে থামছি, তো +5। তাহলে উত্তরটা হলো এক্ষেত্রে +5। এইভাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, তার 6টি প্রশ্নের উত্তর তোমাদের ইতিমধ্যেই সমাধান করে দিলাম। এইভাবেই আমরা 40টি অঙ্ক আমরা ছোট ছোট পর্বে ভেঙে নিয়ে তুলে দেবো এবং একসঙ্গে আবার সেই 40টি প্রশ্নকে তোমাদের দিয়ে দেবো। তো সেই কারণে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের কাছে অঙ্কগুলি যেমন কী ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্ন ধরন সম্পর্কে তোমাদের ধারণা
বা বিশ্বাস দুটোই যেমন গড়ে উঠবে, ঠিক একই রকমভাবে তার সমাধানও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের সপ্তম অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের সপ্তম অঙ্কে। এখানে রয়েছে সরল করো। কি রয়েছে? -20 এর বিপরীত সংখ্যা প্রথম বন্ধনী শেষ, -7 এর বিপরীত সংখ্যা -8। এই সরলটি সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? -20 এর বিপরীত কি হবে? +20। মাইনাস আছে, মাইনাস দিলাম। ব্র্যাকেটের ভিতরে রয়েছে -7 এর বিপরীত সংখ্যা কি হবে? এটিও হবে +7। মাইনাস আছে, মাইনাস, ব্র্যাকেটের ভিতরে রয়েছে -8, লিখে নিলাম। এবার আমরা এই ব্র্যাকেট বা বন্ধনীগুলোকে ভাঙব। +20, মাইনাসে প্লাসে -7, মাইনাসে মাইনাসে হবে +8। এখন প্লাসগুলো আমরা প্রথমে করে নেব। সরল অঙ্কের যে নিয়ম সেই অনুসারে যোগ এবং বিয়োগের মধ্যে যোগের কাজ আগে করতে হবে। তাই 20 আর 28-এ যোগ করলে হবে 20 আর 8-এ যোগ করলে হবে 28, বিয়োগ হলো 7, সমান সমান হবে 21। তাহলে এই 7-এর দাগের সরল অঙ্কের সমাধানে আমরা পাবো কত? না 21। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। এখন রয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমরা দুটো অঙ্ক রেখেছি একই ধরনের, সেম ক্যাটাগরির। তো সেক্ষেত্রে এখানে রয়েছে 0.024, 2 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক, তারপরে রয়েছে একটা সংখ্যা কিন্তু সেটা হলো 0। তাই আমরা এখানে লিখবো কি না, এখানে লিখবো উপরে 24, নিচে কি লিখতে হয় না হর হয়ে যাবে যটি পৌনঃপুনিক বা বৃত্ত দশমিক দুটোর মাথায় আছে, তাই দুটো 9। আর দশমিকের পরে আরও একটা সংখ্যা রয়েছে 0, তার মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ এখানে একটা 0 হবে। তাহলে হলো 24 আর 200 এই 990 কাটাকুটি করবো। এক্ষেত্রে 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 2 8, 1 19, 4 4 16, 17 18 19 30 হচ্ছে, কাটছে না তাই 2 দিয়ে যাবে। অর্থাৎ 2 দিয়ে গেলে পাবো আমরা 12, 2 12 24, 2 দিয়ে কাটলে 2 4 8 19, 2 9 18, 1 10, 2 5 10 সমান সমান আমরা পেতে পারি কত? 9 5 5 4 9 9। 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 1 3, 1 আর 19, 3 6 18, 1 15, 3 5 15 সমান সমান পাবো আমরা 4/165। তাহলে এটা হবে 4/165। আর এই 2-এর দাগের অঙ্কটা সমাধান কীভাবে করবো? এক্ষেত্রেও একই, এরও দশমিকের পরে রয়েছে 3টি অঙ্ক, কিন্তু 2টি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে বা বৃত্ত দশমিক রয়েছে, তাই এই দুজনের মাথায় আছে তাই দুটো 9, একটার মাথায় নেই তাই একটা 0। এখন এদেরকে আমরা 9 দিয়ে কাটতে পারি। 9 9 81, 9 দিয়ে কাটলে 9 11 99, অর্থাৎ 110। তাহলে পাচ্ছি 9/110। এইভাবে আমরা আমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024 এর গুরুত্বপূর্ণ 8টি অঙ্ক আমরা এই পর্বে এখনো পর্যন্ত তুলে ধরেছি। বাকি রয়েছে আরও 32টি অঙ্ক। তো এই পর্বটাকে আমরা খুব বেশি বড় করবো না, আর দুটো অঙ্ক এই পর্বে রাখবো, তারপরে আজকের পর্ব আমরা শেষ করবো। তাই সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই সমস্ত এই পর্বের যে 10টা অঙ্ক আমরা রাখতে চলেছি সেই 10টা অঙ্ক তোমাদের কাছে প্রাথমিক পর্বে তোমরা পেয়ে যাচ্ছ, যা আগামী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 9 এবং 10-এর দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 9-এর দাগের এবং 10-এর দাগের অঙ্কে। এই পর্বটিকে আমরা বেশি বড় করবো না, সেই কারণে এই 10টি অঙ্ক আমরা এই ছোট্ট পর্বে তুলে ধরছি। আগামী পর্বে আমরা বাকি যে 40টি 30টি অঙ্ক থাকবে তা আমরা 2টি পর্বে ভেঙে নিয়ে তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে বলবো এই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো এবং আগামী যে পর্বগুলি আসতে চলেছে সেখানেও নজর রাখবে, তাহলেই তোমাদের কাছে সংক্ষিপ্তধর্মী দ্বিতীয় ইউনিট টেস্টের যে প্রশ্নপত্র, সেখানে পূর্ণমান, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 2, এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো দেখে থাকো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল। কি রয়েছে এখানে? 9-এর দাগের অঙ্কে রেখেছি 15 20 24 32 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে না, এই 15 20 24 32 এদের লসাগু করতে হবে। তাহলে 15 20 24 32 এদের লসাগু করবো। 2 দিয়ে চালাচ্ছি, 15 নেমে গেল, 2 10 20, 2 12 24, 2 16 32, 2 দিয়ে গেল, 15 নেমে গেল, 2 5 10, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 15 নেমে গেল, 5 নেমে গেল, 2 3 6, 2 4 8, 5 দিয়ে গেল, 5 3 15, 5 1 5, 3 নেমে গেল, আবার 4 নেমে গেল। এখন 3 দিয়ে গেল, 3 1 3, 1 নেমে গেল, 3 1 3, 4 নেমে গেল। তাহলে লসাগু হলো কত? লসাগু সমান সমান পেয়েছি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4 সমান 2 দুনে 4, 4 দুনে 8, 8 পাই 40, 40কে আবার 12 দিয়ে গুণ, অর্থাৎ 4 12 48, 480। তাহলে 15 20 24 32 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো বলা আছে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান 480। এই 480 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা।
তো দেখো এবার আমরা চলে যাবো আমাদের 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কেতে কি রয়েছে না 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? তাহলে মোট কুলের পচা কুল সমান সমান 6টি পচেছে, কতর মধ্যে? 24-এর মধ্যে। 24-এর মধ্যে 6টি, অর্থাৎ 6/24। একে আমাদের শতকরা বার করতে হবে, তাই 100 দিয়ে গুণ। 6 4 24, 4 25 100 সমান সমান 25%। অর্থাৎ এই 25% কুল পচে গেছে। তো এইভাবে আমরা এই পর্বটিকে ছোট্ট আকারে আমরা তুলে ধরলাম। আগামী পর্বগুলি 15টি করে 30টি অঙ্ক রাখবো, যাতে করে 3টি পর্বে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা যে 40টি অর্থাৎ সাজেশন ভিত্তিক দ্বিতীয় ইউনিট টেস্টের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রস্তুতি 2024 তা তুলে ধরছি। সেখানে এই সংক্ষিপ্ত ধর্মী 40টি প্রশ্নের মধ্য থেকেই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বা প্রশ্নপত্রে যে সবের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো এই ট্রেনিত্ব চ্যানেলটি সম্পর্কে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথায় কি ঘাটতি রয়েছে তা আলোচনা করো এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাও। তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো এবং সেই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ আমরা গত পর্বে আমরা 10টি প্রশ্নের উত্তর তুলে দিয়েছি, আজ আবার 15টি প্রশ্ন, সেই 15টি প্রশ্নের উত্তর আমরা তুলে দেবো। তাই বলবো সম্পূর্ণ ভিডিও দেখো। বাইরে প্রচণ্ড গরম, এক প্রকার কালঘাম চলে যাচ্ছে, তা সত্ত্বেও সামনে যেহেতু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, সেই কারণে গণিতের সমস্ত ভীতি দূর করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আমাদের এই প্রচেষ্টা যাতে করে আমরা সফল হতে পারি আর তোমরাও তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ভালো নম্বর পেয়ে, সেই কারণে অবশ্যই এই ট্রেনিত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা শুরু করছি আমাদের 11 দাগের প্রশ্ন থেকে। 11 দাগের প্রশ্নে বলা আছে 0.001 ভাজিত 0.01 এর 0.1 সমান কত? তো আমরা কি করব, এদেরকে আমরা যদি ভগ্নাংশের রূপ দিই তাহলে হবে 1/1000। যেহেতু এখানে দশমিকের পরে 3টে সংখ্যা, তাই একের পিঠে 3টে শূন্য দিলাম হরে, ভাজিত এখানে আছে কি না 1/100 করবো, যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে। এবার এর কি আছে না এখানে লিখবো 1/10। এইভাবে আমরা এটা ভগ্নাংশের রূপ দিলাম। সমান দিয়ে লিখতে পারি এই 1/1000 ভাজিত চিহ্ন থাকলে কি হয় না ভাজিতকে আমরা গুণ চিহ্ন দেবো আর ভগ্নাংশটাকে উল্টে দেবো, তখন হয়ে যাবে 100/1। এখন এরপর রয়েছে এর একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সরল অঙ্কের ক্ষেত্রে। আমরা এই নিয়ম জানি যে ভাজিতর পর যদি এর থাকে অর্থাৎ অফ, তাহলে সেক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে সেটিকেও আমরা ভাগের মতোই উল্টে নেব, অর্থাৎ 1/10 এক্ষেত্রে হয়ে যাবে 10/1। এবার কাটাকুটি করলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে সমান সমান হবে কত না 1। এটি হবে আমাদের এই দশমিক ভগ্নাংশের ভাগ এবং এর কাজ সম্মিলিত একটি সরল অঙ্কের সমাধান। তো এইভাবে সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাবো আমাদের 12 দাগের অঙ্কে। 12 দাগের অঙ্কে কি রয়েছে 42 কিগ্রা 15 ডেকাগ্রা সমান কত ডেকাগ্রা? আমরা কি জানি না কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেকা, অর্থাৎ আমাদের দু ঘর কি হচ্ছে না নিচের দিকে নামতে হচ্ছে, অর্থাৎ 42 কিগ্রা 42 গুণ 100 ডেকাগ্রা, 100 ডেকাগ্রা যোগ এখানে আছে কত না 15 ডেকাগ্রা সমান সমান লিখতে পারি 42কে 100 দিয়ে গুণ করলে হবে 4200 যোগ 15 ডেকাগ্রা সমান সমান 4215 ডেকাগ্রা। এইভাবে এই অঙ্কটির সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাবো আমাদের 13 দাগের অঙ্কে। এখানে আছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, রয়েছে 99.3668। এক্ষেত্রে 6 এবং 8-এর মাথায় আছে পৌনঃপুনিক। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা লিখব 99.3668 বিয়োগ যাদের মাথায় এখানে পৌনঃপুনিক নেই তাদেরকে আমরা বিয়োগ দেবো এই মূল সংখ্যাটির থেকে। তাহলে কি লিখবো 9936 9936। এবার নিচে কি করব, নিচে করব জটির মাথায় পৌনঃপুনিক আছে দশমিক বিন্দুর পর, তটি 9 অর্থাৎ দুটি 9 এবং এই দুটির মাথা অর্থাৎ 6 এবং 3-এর মাথায় পৌনঃপুনিক নেই, সেই কারণে দুটি শূন্য। সমান দিয়ে লিখতে পারি 6 কয় দাও 8, 2 দাও 8, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 16, 7 দাও 16, 9কে 10 কয় দাও 13, 3 দাও 13, 1 কয় দাও 9, 8 দাও 9, 9, অর্থাৎ 9,83,732 বাই 900 9,900। এটি হবে আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশটির একটি সামান্য ভগ্নাংশের রূপ। তো এইভাবে আমরা এই পর্বের প্রথম 3টি অঙ্কের সমাধান করে দিলাম। এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে
অর্থাৎ এই পর্বে আমরা যে মোট 15টি অঙ্ক তোমাদের তুলে ধরতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট আমরা 40টি প্রশ্ন এই 3টি পর্বে তুলে ধরতে চলেছি, যা হতে চলেছে 2024-এর আগস্টের দ্বিতীয় ইউনিট টেস্টের গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রশ্নপত্রে এই প্রশ্নগুলির মধ্য থেকেই পাবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে প্রশ্নের ধরন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সমাধান সঠিকভাবে জেনে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 14 নম্বর অঙ্কে। এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে তা নির্ণয় করো। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ভাগশেষ কি করতে হবে না, মূল সংখ্যা থেকে প্রথমে আমরা বাদ দিয়ে নেব। অর্থাৎ এই 2300 থেকে আমরা 32 বিয়োগ করব, তাহলে পাবো 2 কয় দাও 10, 8 দাও 10, 3 আগে 4 কয় দাও 10, 6 দাও 10, 1 কয় দাও 3, 2 দাও 3, এক্ষেত্রে 2 নেমে যাবে, অর্থাৎ 2268। আর রয়েছে 3500। এবার এই 3500 থেকে আমাদের 56 বিয়োগ দিতে হবে, তাহলে পাচ্ছি 6 কয় দাও 10, 4 দাও 10, 5 আগে 6 কয় দাও 10, 4 দাও 10, 1 কয় দাও 5, 4 দাও 5, 3। অর্থাৎ এখানে পেলাম 2268 এবং এখানে পেলাম 3444। এখন চাওয়া হয়েছে কি না, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই 2300 এবং 3500কে ভাগ করিলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে ভাগশেষ বাদ দিয়ে দিয়েছি, এবার আমাদের সেই বৃহত্তম সংখ্যাটাকে খুঁজতে হবে। তাহলে কি করবো না, সেক্ষেত্রে এই বড় সংখ্যাটা এবং এই ছোট সংখ্যাটা অর্থাৎ 2268 এবং 3444 এদের মধ্যে গসাও করবো। তাহলে 3444কে আমরা ভাগ দেবো 2268 দিয়ে, একবার যাবে 2268 বিয়োগ করলে হয় 8 কয় দাও 14, 6 দাও 14, 6 কে 7 কয় দাও 14, 7 দাও 14, তোকে 3 কয় দাও 4, 1 দাও 4, 2 কয় দাও 3, 1 দাও 3, 1176। এখন এই 1176কে দিয়ে ভাগ করবো আমরা 2268কে। ভাগ করলে দুবার গেলে বেশি হয়ে যাবে, তাই একবার চালাবো। 1176 বিয়োগ দিলে পাই 6 কয় দাও 8, 2 দাও 8, 7 কয় দাও 16, 9 দাও 16, 1 আর 2 2 মিলে গেল 0, 1 কয় দাও 2, 1 দাও 2, অর্থাৎ 1092। এখন এই 1092 দিয়ে ভাগ দেবো আমরা 1176কে। এবারও একবার যাবে, অর্থাৎ 1092 বিয়োগ দিলে হয় 2 কয় দাও 6, 4 দাও 6, 9 কয় দাও 17, 8 দাও 17, 1 1 মিলে গেল। এবার 84 দিয়ে ভাগ করবো আমরা 1092কে। কবার যাবে, একবার গেল 84, 4 কয় দাও 9, 5 দাও 9, 8 কয় দাও 10, 2 দাও 10, 2 নামলো 252। এখন 84 আছে 8 3 24, অর্থাৎ 3 দিয়ে গেল, 3 4 12, 3 4 12 আর 3 8 24 আর 25 মিলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা পাচ্ছি 13 দিয়ে মিলছে, অর্থাৎ এক্ষেত্রে 84 হলো সেই ভাজক যা এই সমগ্র সংখ্যাটার বা সংখ্যাগুলির কি না গসাগু। তাই অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা সমান 84। এই 84 হলো সেই সংখ্যা যাকে এই 2300কে এবং 3500কে ভাগ করলে আমরা 32 এবং 56 ভাগশেষ পেতাম। সেই কারণে আমরা প্রথমেই এই 32 এবং 56 অর্থাৎ ভাগশেষগুলো প্রথমে আমরা বিয়োগ দিয়ে নিয়েছি, তারপরে অঙ্কটা সমাধান করলাম। কি করলাম না, গসাগু করলাম, এক্ষেত্রে ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করে এর সমাধান করলাম। তো এই হলো আমাদের 14 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের 15 দাগের সমাধানে। এক্ষেত্রে কি বলা আছে না, এক্ষেত্রে বলা আছে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা x, শীর্ষবিন্দু সংখ্যা y এবং প্রান্তিকী z হলে x y মাইনাস z সমান কত। আমাদের যে আয়তঘনক বা ঘনবস্তু সম্পর্কিত যে আলোচনার যে পর্ব, সেই পর্বে আমরা বিভিন্ন ঘনবস্তুর তল, তাদের প্রান্তিকী বা ধার সংখ্যা এবং সঙ্গে সঙ্গে তাদের শীর্ষবিন্দু সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। তা সত্ত্বেও আমরা এখানে এই প্রশ্নের উত্তরের স্বার্থে আমরা আবারও লিখে নিচ্ছি কি না, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা সমান সমান x, এখানে ধরা আছে x সমান এখানে আসলে কত না 6, আর শীর্ষবিন্দু সংখ্যা এখানে ধরা আছে y সমান সমান হলো 6। প্রান্তিকী বা ধার সংখ্যা সমান সমান এখানে আছে z সমান 10। তাহলে আমরা এই x প্লাস y মাইনাস z সমান কত পাবো, এক্ষেত্রে আমরা পাবো x প্লাস y মাইনাস z সমান 6 যোগ 6 মাইনাস 10 সমান 2, অর্থাৎ 2 হবে 6 6 12 থেকে 10 বিয়োগ গেলে 2 হবে এক্ষেত্রে এর এই সমাধান। অর্থাৎ আমাদের এই পর্বের যে 5টি অঙ্ক, আমরা সেই 5টি অঙ্কের সমাধান করে দিলাম এইভাবে। এবার আমরা চলে যাবো আমাদের ষষ্ঠ অঙ্কে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে এর সমাধানগুলি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের, এবার রয়েছে 3টি অঙ্ক। 16তে রয়েছে চিত্র সহ সমান্তরাল সরলরেখার সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা কাকে বলে? আমরা সমান্তরাল সরলরেখা বলতে রেল লাইনের পাথ বুঝি এরূপে, অর্থাৎ এই হলো সমান্তরাল সরলরেখা, রেল লাইনের পাথ যেমন ঠিক তেমন। তাহলে এর সংজ্ঞাটা কি হবে না, যখন দুটি সরলরেখা
সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলেও পরস্পরকে ছেদ করে না, তখন সেই দুই সরল রেখাকে একে অপরের সমান্তরাল সরল রেখা বলে। অর্থাৎ আমরা যদি এই রেল লাইনের পাতের মতো এই দুটো সরলরেখাকে যতই বাড়িয়ে দিই না কেন, এইভাবে উভয় দিকেই বাড়াতে থাকি না কেন, এরা কখনোই কিন্তু একে অপরকে স্পর্শ বা ছেদ করে না। তাই তখন তাদের আমরা বলবো কি না সমান্তরাল সরলরেখা। তাহলে কি লিখলাম না যখন দুটি সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলেও অর্থাৎ বাড়ালেও পরস্পরকে ছেদ করে না বা স্পর্শ করে না, তখন সেই দুই সরলরেখাকে একে অপরের সমান্তরাল সরলরেখা বলে। এই গেল সমান্তরাল সরলরেখা সংজ্ঞা এবং তার চিত্র। এবার 17 দাগের প্রশ্ন রয়েছে, প্রদত্ত জ্যামিতিক আকারের পরিসীমা লিখো। পরিসীমা মানে কি না সমগ্র অংশটির যোগফল। এখানে এই সমগ্র অংশ বলতে এই অংশের মাপ দেওয়া আছে 3 সেমি, এই অংশের দেওয়া আছে 3 সেমি, এই অংশের দেওয়া আছে 15 সেমি, এই অংশের দেওয়া আছে 10 সেমি, এই অংশের দেওয়া আছে 15 সেমি, এই অংশের দেওয়া আছে 5 সেমি, এই অংশের দেওয়া আছে 5 সেমি। তাহলে এই সমগ্র অংশটির যোগফল কত যদি আমরা বার করি তাহলে পাবো কি না এই পরিসীমা সমান 3 যোগ 3 যোগ 15 যোগ 10 যোগ 15 যোগ 5 যোগ 5 সমান সমান আমরা পাবো কত 3 3 6 6 আর 15, এখানে 6 আর 15 হলো 30, 30 আর 6 হলো 36, 36 আর এই 10 46, 46 আর এই 10 56, 56 সেমি পরিসীমা হবে 56 সেমি। আমি আবার যোগ করে নিচ্ছি 3 3 6 6 15 21, 21 আর 10 31, 31 আর 15 হলো 46, 46 আর 10 হলো 56 সেমি। তাহলে এই আমাদের যে জ্যামিতিক ক্ষেত্রটি বা আকারটি তার পরিসীমা হবে 56 সেমি। এখন 17 দাগের আমাদের অঙ্কটিও সমাধান হয়ে গেল। এবার হলো বাকি 18 দাগে। কি রয়েছে এখানে রয়েছে 0.3 এর মাথায় পৌনঃপুনিক যোগ 0.166 6 এর মাথায় পৌনঃপুনিক এর যোগফল নির্ণয় করো। তো এক্ষেত্রে কি করবো না এক্ষেত্রে আমরা লিখবো 3/9, যেহেতু 3 এর মাথায় পৌনঃপুনিক দশমিক বিন্দুর পর একটি সংখ্যা অঙ্ক 3 তার মাথায় পৌনঃপুনিক তাই 3 এর 9 যোগ এখানে আছে 0.166 এর মাথায় পৌনঃপুনিক তাই 16 থেকে 1 বিয়োগ বাই 9 পিঠে একটা 0। এক্ষেত্রে যেহেতু 1 এর মাথায় পৌনঃপুনিক নেই তাই 1 কে এখান থেকে বাদ দিলাম, আর যেহেতু একটার মাথায় পৌনঃপুনিক তাই একটা 9 এবং একটার মাথায় পৌনঃপুনিক নেই সেই কারণে একটা 0 লিখলাম। এখন হলো কি 3 এর 9 যোগ 15/90 কাটাকুটি করলে হয় 3 1 কে 3 3 3 কে 9 15 6 90 সমান সমান পাচ্ছি আমরা 1 এর 3 যোগ 1 এর 6 লসাগু করলে হয় 3 আর 6 লসাগু হবে 6, 3 2 এ 6 তাহলে 2 যোগ 1 সমান 3 এর 6। এখন এটাকে দশমিকে নিয়ে এলে পাবো আমরা 0.5। তো এই হলো আমাদের এই পর্বের 8টি অঙ্ক। এই অঙ্কটির সমাধান হলো তাহলে 0.5 বা 3 এর 6 কাটাকুটি করলে হয় 3 2 6 1 এর 2 1 এর 2 লিখতে পারি, আবার 0.5ও লিখতে পারি। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমাদের এই সংক্ষিপ্তধর্মী যাদের পূর্ণমান 2 আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি স্বরূপ যে 40টি প্রশ্নকে রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলির সমাধান আমরা প্রথম পর্বে আমাদের এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সাইসেন ভিত্তিক দ্বিতীয় ইউনিট টেস্টের যে আমরা প্রশ্ন এবং সঙ্গে সঙ্গে তাদের উত্তর তুলে দিচ্ছি তা 10টি করে দিয়েছিলাম। আমরা এই পর্বে আমরা মূলত তুলে ধরছি আরও অতিরিক্ত 15টি, তাই নিয়ে হলো আমাদের 25টি। তো আমরা এখন রয়েছি 18 দাগের অঙ্ক পর্যন্ত করে দিলাম, এবার 19 20 এইভাবে আমরা 25 পর্যন্ত এই পর্বে সমাধান করে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের কাছে এই জাতীয় সমস্ত অঙ্কের ধারণা হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। 19 দাগের অঙ্কে কি রয়েছে এখানে রয়েছে যে বিজমের ভূমি পঞ্চভুজাকার তার তল শীর্ষবিন্দু ও প্রান্তিকী সংখ্যার সমষ্টি কত। আমরা জানি কি না তল সংখ্যা আমরা এর আগে যে ঘনবস্তুর সম্পর্কিত যে পর্ব সেই পর্বে আমরা তল শীর্ষবিন্দু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেখানে তল সংখ্যা কত যে বিজমের ভূমি হলো পঞ্চভুজ তার তল সংখ্যা হবে 7। শীর্ষবিন্দু সংখ্যা হবে 10 এবং প্রান্তিকী সমান 15। তাহলে তল শীর্ষবিন্দু এবং প্রান্তিকী সংখ্যা যদি যোগ করি আমরা তাহলে পাবো 7 যোগ 10 যোগ 15 সমান সমান কি 15 10 25, 25 আর 7 হবে 32। এই 32 হবে এদের তল শীর্ষবিন্দু এবং প্রান্তিকী সংখ্যার সমষ্টি।
এখন এই হলো আমাদের 19 দাগের সমাধান। এবার 20 দাগের অঙ্কে বলা রয়েছে কোনো সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হলে সংখ্যাটি কত। তাহলে কোনো একটা সংখ্যাটা যদি আমরা ধরে নিই 100% মূল সংখ্যা, তাহলে সেটা 25% বেড়ে অর্থাৎ 125% সমান সমান হলো 120। তাহলে এই 100% সমান কত এটা চাই। তাহলে কি করবো, না যেহেতু 125 থেকে 100 কমছে, তাহলে কি হবে না এক্ষেত্রে আমরা লিখবো এইভাবে, এই 100/125 100/125 ইন্টু 120 এভাবে, তাহলে সমাধান পেয়ে যাবো। কি পাচ্ছি না 25 4 100, 25 5 125, 5 কাটলে 5 24 120 অর্থাৎ 4 24 96। তাহলে কোন সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 120 হলে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি সমান 96। এই 96 হবে সেই মূল সংখ্যা। এখন 21 দাগের অঙ্ক অর্থাৎ 20 দাগের অঙ্কটিরও সমাধান হয়ে গেল। 21 দাগে বলেছে যে ট্রাপিজিয়ামের 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 7 সেমি, 6 সেমি এবং 9 সেমি হলে তার পরিসীমা কত। আমরা এই পর্বে একটু আগেই একটা অঙ্ক করেছি, সেখানে বিভিন্ন মাপ দেওয়া ছিল, পরিমাপ দেওয়া ছিল। এক্ষেত্রে পরিমাপ বলে দেওয়া আছে এটা ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের 4টি বাহুর যোগফল হলো তাদের পরিসীমা, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এই 4টি বাহুর যোগফল ইয়া কি আছে, 4 যোগ 7 যোগ 6 যোগ 9 সেমি সমান 9 6 15, 15 15 আর 7 22, 22 আর 4 হবে 26, তাহলে 26 সেমি। তাহলে ট্রাপিজিয়ামটির পরিসীমা হবে 26 সেমি। তো এই হলো আমাদের 21 দাগের অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা এই পর্বে মূলত 11টি অঙ্কের সমাধান এখন পর্যন্ত আমরা তোমাদের তুলে দিয়েছি। এবার আরও 4টি অঙ্ক আমরা ধীরে ধীরে তোমাদের তুলে ধরবো। এইরকম ধরনের প্রশ্নই তোমরা প্রশ্নপত্রে পাবে। আবার এও হতে পারে যে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা হুবহু প্রশ্ন পেয়ে গেলে এবং তার উত্তর তোমাদের জানা থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে এই জাতীয় অঙ্কের সমাধান একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। 22 এবং 23 দুটি আমরা রেখেছি। এবারে 11 12কে আবৃত দশমিকে প্রকাশ করো এবং 15 37কে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ দুটোই একই রকম অঙ্ক। এই জাতীয় অঙ্ক পড়লে আমরা কি করব, মূলত উপরের সংখ্যাটাকে এই 11কে, এখানে 11 12 আছে, তাকে আমরা নিচের সংখ্যাটা দিয়ে ভাগ দেবো। 12 দিয়ে ভাগ করলে কি দেখা যাচ্ছে, এখানে 11 আছে যায় না, 0 দিয়ে দশমিক দিলাম, এখানে একটা 0 এলো দশমিকের জন্য। 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120, তাহলে 9 12 108। এবার 8 কয় দাও 10, 2 দাও 10, এক একে মিলে গেল। দশমিকের জন্য আবার একটা 0 খাবে, 20 হলো। 12 1 12, বিয়োগ দেবো 2 কয় দাও 10, 8 দাও 10, এক একে 2 দিয়ে মিলে গেল। দশমিকের জন্য আবার একটা 0 এলো 80, 12 6 72, বিয়োগ করলে পাবো 8, অর্থাৎ আবার সেই 8 ফিরে এলো। তাহলে কে ফিরে আসছে না, এক্ষেত্রে 8 ফিরে এলে আমাদের আবার 0 দিয়ে 6 12 72 সবার যাবে, অর্থাৎ এখান থেকেই এর পৌনঃপুনিক, অর্থাৎ এই 6 বারে বারে রিপিট হতে থাকবে এখন, অর্থাৎ বারে বারে ফিরে আসবে। সে কারণে এটা হবে, অতএব এই 11 12 সমান সমান আমরা লিখতে পারি কত, 0.916, এই 6 এর মাথায় পৌনঃপুনিক, কারণ এই 6 এবারে বারে বারে ফিরে ফিরে আসবে। সেই কারণে এর আবৃত দশমিক ভগ্নাংশটি হবে 0.916। ঠিক একই রকমভাবে আমরা এবার 23 দাগের অঙ্কে চলে যাব। 23 দাগের অঙ্কেতে কি আছে না, এখানে রয়েছে 15কে 37, 15/37কে আবৃত দশমিকে প্রকাশ সংখ্যায় লিখি। তাহলে এই 15 সংখ্যাটাকে আমরা 37 দিয়ে ভাগ দেবো। এক্ষেত্রেও ঠিক তাই একই, অর্থাৎ 0.0, তাহলে হলো 150। এক্ষেত্রে আছে 3, 3 7 21 বেশি হয়ে যাবে, 3 6 18 বেশি হয়ে যাবে, 3 5 15, 5 বার গেলে হয় 15, কিন্তু 5 বার গেলে 5 25 বেশি হয়ে যাচ্ছে, তাই 4 বার চালাবো। 4 7 28, 4 3 12 13 14, 148, বিয়োগ দিলে হয় 2, দশমিকের জন্য একটা 0 বসবে, কিন্তু এখানে আছে 37, এখানে হলো 20, একটা 0 পাঠিয়ে দিয়েছে। এবার ভাগ ফলে 0 খাইয়ে আবার একটা 0 নিয়ে এলাম, এখন হলো কত 200। 3 7 21, 7 বার গেলে বেশি হয়ে যাবে, সবার চালে 3 6 18, 6 7 42, 6 3 18, 18 আর 4 22 বেশি হয়ে যাচ্ছে সবাই, তাই 5 বার চালাবো। 5 বার চালালে হয় 5 7 35, 5 3 15, 16 17 18, বিয়োগ দেবো। 5 কয় দাও 10, 5 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, এক 2 দিয়ে মিলে গেল। আবার কি দেখা যাচ্ছে, দশমিকের জন্য আবার একটা 0 এলো, অর্থাৎ আবার সেই 15 150 ফিরে এলো। এখন চালালে পরে কবার যাবে, আমরা 150 চালিয়েছিলাম কবার 4 বার, তাহলে সেই ফিরে আসছে, কে ফিরে এলো না, এক্ষেত্রে আবার আমাদের 4 বার যাবে, তাই সেক্ষেত্রে এই প্রথমেরটা এবং এই শেষের সংখ্যার মধ্যে আমরা পৌনঃপুনিক দেবো। তাহলে কি পেলাম, সমান সমান লিখবো আমরা 15/37 সমান 0.405, 4 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক। এই হলো আমাদের এই আবৃত দশমিকে পরিণত করার যে পদ্ধতি বা নিয়ম, তা আমরা তুলে ধরলাম। এইভাবে আমরা আমাদের এই পর্বটিকে সুসামঞ্জস্যপূর্ণ করে বিভিন্ন ধরনের ক্যাটাগরির অঙ্ক, যার পূর্ণমান 2, দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্রে থাকার সম্ভাবনা 100%, সেই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর আমরা তোমাদের করে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এইরকমই গুরুত্বপূর্ণ 40টি অঙ্ক নিয়ে আমাদের একটি সম্পূর্ণ
ভিডিও আমরা এই 3টি পর্বের পর আবার তুলে ধরবো। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের কাছে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি 2024 আগস্ট মাসে যে পরীক্ষা হতে চলেছে তা তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে তথা শেষ যে 2টি অঙ্ক রয়েছে এই পর্বের, সেই 2 অঙ্কে চলে এসেছি। আমাদের এই পর্বের মূলত যে 15টি অঙ্ক তুলে ধরার আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, আমরা এই পর্বে চলে এসেছি 25-এর দাগের অঙ্কে, 24-25, অর্থাৎ গত পর্বে আমরা 10টি অঙ্ক করেছিলাম, এই পর্বে আমরা মূলত 15টি অঙ্ক তুলে দিচ্ছি। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবুও বলবো একটু সময় ধরে সম্পূর্ণ অঙ্কগুলো দেখো। তো দেখো 24 নম্বর অঙ্কে বা 24-এর দাগের অঙ্কে বলা রয়েছে কি না, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অর্থাৎ অনিলবাবু মাসে যেটা আয় করেন তার শতকরা 22 টাকা তিনি বাড়ি ভাড়াতে খরচ করেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? অর্থাৎ আমাদের এখানে লিখব বাড়ি ভাড়া আর মাসিক আয়। মাসিক আয় যদি 100 টাকা হয়, বাড়ি ভাড়া হলো 22 টাকা। বাড়ি ভাড়া যখন 1870 টাকা, তখন মাসিক আয় কত? যেহেতু এখানে এই বাড়ি ভাড়ার সঙ্গে মাসিক আয়ের সরল সম্পর্ক, বাড়ি ভাড়া বাড়ছে মানে মাসিক আয়টাও বাড়বে, তাহলে অতএব মাসিক আয় সমান বাড়ছে, অর্থাৎ বড়টা উপরে 1870 উপরে লিখব আর 22 নিচে লিখব, গুণ 100। এবার কাটাকুটি করবো আমরা, 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 × 11, 7 × 11 77, 170, 2 দিয়ে কাটবো, কত হবে? 2 × 8 = 16, 2 × 5 = 10, সমান সমান লিখতে পারি আমরা 8,500 টাকা। 8,500 টাকা। আসলে অনিলবাবুর মাসিক আয় হলো 8,500 টাকা, যার মধ্যে থেকে তার 22% অর্থাৎ 1870 টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। এবার এই পর্বের শেষ অঙ্কে আমরা চলে এসেছি এবং এই পর্বকে আমরা এই পর্বের 25 নম্বর দাগের অঙ্ক আমরা সমাধান করব। কি বলা আছে না, এমন একটি ঘনবস্তুর চিত্র অঙ্কন করো যার একটি বক্রতল এবং 2টি সমতল আছে। এরূপ ঘনবস্তু কি না, এরূপ ঘনবস্তুটা হলো একটি চোঙ। এই হলো সেই চোঙ। এরূপ যদি কোনো চোঙ আমরা এঁকে থাকি, যাদের দেখা যাবে এটা হলো এটা সমতল, দুটো হবে সমতল আর এই হবে তার বক্রতল। এটা বক্রতল, এটা হবে সমতল। তাহলে কি বলা আছে না, এমন একটি ঘনবস্তু চিত্র অঙ্কন করো, আমরা একটা চোঙের চিত্র অঙ্কন করবো, যে চোঙের দেখা যাচ্ছে দুটো সমতল আর একটা বক্রতল। তো এই হলো আমাদের এই পর্বের 15টি অঙ্ক। আশা করি এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা আগামী 2024-এর আগস্টের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই অঙ্কের প্রশ্নপত্রে সম্পূর্ণ সংক্ষিপ্তভাবে প্রশ্নের কমন পাবে। সেই কারণে যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে বলবো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর তার সঙ্গে তোমাদের মতামত জানাও। যদি প্রশ্নগুলির কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে, উত্তরে প্রশ্নে তোমরা নির্দ্বিধায় জানাতে পারো, আমরা যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে বলবো অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে অর্থাৎ ত্রিনেত্র চ্যানেলটি সম্পর্কে তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা করো, ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করো, এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলেছি। এখনো পর্যন্ত 25টি প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি, আজ আরও 15টি, অর্থাৎ মোট 40টি প্রশ্ন। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা শুরু করবো আজকের সংক্ষিপ্ত ধর্মীর প্রশ্নের, যাদের পূর্ণ মান 2, সেই রূপ বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তাদের সমাধান। আমাদের 26 দাগের প্রশ্নে রয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.272। এখানে 7 এবং 2 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক, এদেরকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে লিখবো কি না, এখানে লিখবো প্রথমে 272 বাই কত না, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো 9, একটার মাথায় পৌনঃপুনিক ছিল না সেই কারণে একটা 0, অর্থাৎ দশমিক বিন্দুর পর 3টে সংখ্যা রয়েছে বা অঙ্ক, সেই অঙ্ক বা সংখ্যার দেখা যাচ্ছে দুটির মাথায় পৌনঃপুনিক তাই দুটো 9 দিয়েছি, এবং একটার মাথায় ছিল না তাই একটা 0 দিয়েছি। যার মাথায় ছিল না তাকে মূল সংখ্যা থেকে আমরা এবার বিয়োগ দেবো, অর্থাৎ 2 এর মাথায় ছিল না তাই একটা 2 বিয়োগ, সমান 270 বাই 990। এখন এই 0 এবং এই 0তে কেটে দিলাম। এবার উপর রইল 27, অর্থাৎ লব আছে 27, হর আছে 99, 9 দিয়ে কাটলে হয় 9 × 3 = 27, 9 দিয়ে কাটলে হয় 9 × 11 = 99, সমান 3 এর 11। এই 3 এর 11 হলো আমাদের এই 26 নম্বর দাগের প্রশ্নের সমাধান। তো এই রূপে আমরা সমাধান করলেই এক্ষেত্রে 2 নম্বর আমাদের জুড়ে যাবে। তো এইভাবেই আমরা আমাদের পর্বটিকে এগিয়ে নিয়ে যাব। এখন আমরা 27 দাগের অঙ্কে রয়েছি। 27 দাগে বলেছে কি না, মান নির্ণয় করো। এখানে বলা আছে 0.45, এখানে 4 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক, গুণ 0.3, 3 এর মাথায় আছে পৌনঃপুনিক, সমান দিয়ে আমরা লিখতে পারি এইভাবে 45
বাই 99, যেহেতু এখানে দশমিক বিন্দুর পর দুটো সংখ্যা রয়েছে এবং তাদের দুজনের মাথাতেই পৌনঃপুনিক বা বৃত্ত দশমিক রয়েছে, সেই কারণে আমরা লিখেছি লব 45 হর করেছি 99। এখন গুণ 0.33 মাথায় পৌনঃপুনিক ছিল তাই একটা 9। এখন 9 5 45, তাহলে 5 আর 3 গুণ করলে হবে 15/99। এই 15/99 হলো। এখন 99 এটাকে যদি আমরা পৌনঃপুনিক আকারে বা বৃত্ত দশমিকে লিখি তাহলে এটা লিখতাম কি না 0.15 এবং 1 এবং 5 এর মাথায় দিতাম আবৃত দশমিক, কারণ দশমিক বিন্দুর পর যটি সংখ্যা থাকবে তটি পৌনঃপুনিক, অর্থাৎ তটি নিচে হবে হর হবে, তটি 9। সেই কারণে যেহেতু দুটো 9 ছিল তাই দুটোর মাথাতে পৌনঃপুনিক দিলাম আমরা 0.15 এবং 1 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক দিলাম। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাবো আমাদের 28 দাগের অঙ্কে। 28 দাগের অঙ্কে কি রয়েছে না সরল করো। এখানে বলা আছে 15 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতর রয়েছে +4 যোগ প্রথম বন্ধনীর ভিতর রয়েছে আবার +9 এর বিপরীত সংখ্যা। তাহলে এর সমাধান করলে কি পাবো না 15 এখানে আছে বিয়োগ এখানে +4 বন্ধনীর ভিতরে রয়েছে যোগ এখানে রয়েছে +9 এর বিপরীত সংখ্যা বা +9 এর বিপরীত সংখ্যা কি হবে না -9 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 15 প্লাসে মাইনাসে, এখানে মাইনাস ব্র্যাকেটের বাইরে আছে ব্র্যাকেটের ভিতরে রয়েছে প্লাস তাই প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে ব্র্যাকেটের বাইরে রয়েছে প্লাস ভিতরে রয়েছে মাইনাস তাই প্লাসে মাইনাসে এক্ষেত্রেও মাইনাস সমান 15 থেকে 4 বিয়োগ গেলে হয় 11, আবার তার থেকে 9 বিয়োগ সমান সমান হলো 2। তাহলে এই হলো আমাদের 27, 28 এবং 26 দাগের অঙ্কের সমাধান। তো এই রূপে আমরা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সঠিক উত্তর আমরা আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি। এই পর্বে মূলত 15টি অঙ্ক রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সমস্ত যে অঙ্কগুলির তার সমাধান তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং একই সঙ্গে আমরা 40টি যে মোট প্রশ্ন সেই 40টি প্রশ্ন আজ আমরা সম্পন্ন করতে চলেছি, সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। আর 29 এবং 30 দাগের অঙ্কের সমাধান করব। 29 দাগের অঙ্কে রাখা হয়েছে কি 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 ও 500 এর মধ্যবর্তী। তাহলে আমাদের প্রথমে কাজ হবে কি এই 6, 8, 10 এবং 12 এদের লসাগু করা। 6, 8, 10 আর 12 এদের লসাগু করব। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার 2 চালাম 3 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল, 2 3 6। এখন 3 দিয়ে গেলে 3 1 3, 2 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3। তাহলে লসাগু সমান পাচ্ছি, লসাগু সমান পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 2 5। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 সমান 5 গুণে 10, 10 গুণে 30, 30 গুণে 60, 60 গুণে হবে 120। এই 120 হলো আমাদের লসাগু। এখন আমাদের কাজ কি না এবার বলা হয়েছে যে 300 এবং 500 মধ্যবর্তী সংখ্যা। এখন 300 গুণিতক আমরা বার করব, যে গুণিতকগুলো 300 এবং 500 মধ্যবর্তী হবে তাদের মধ্যে একটা সংখ্যাকে নির্ণয় করতে হবে। কারণ বলা হয়েছে এমন একটি সংখ্যা নির্ণয় করো। তো 120 এর গুণিতক সমান 120 1 120, 120 দুগুণে হবে 240, আর 3 12 36 মানে 360, 4 12 48 মানে 480, 5 12 60 মানে 600। এখন এই 360 এবং 480 এই দুটো সংখ্যা হবে এমন যারা 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য সংখ্যা, যারা 300 এবং 500 এর মধ্যবর্তী। 360 300 থেকে বড় এবং 500 চেয়ে ছোট। আবার 480 সংখ্যাটা 300 চেয়ে বড়, 500 থেকে ছোট, অর্থাৎ দুটো সংখ্যায় হতে পারে। তাহলে লিখব অতএব নির্ণীয় সংখ্যাদ্বয় অর্থাৎ এই দুটোই আছে, আমরা তাই দুটো সংখ্যাকেই আমরা লিখব 360 এবং 480। তো এই হলো আমাদের 29 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের এই 30 দাগের অঙ্কে। এখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে একটি বিশেষ পিতলে 70% তামা ও বাকিটা 10টা আছে। 20 কিলোগ্রাম ওই রকম পিতলে উপস্থিত তামা ও দস্তার পরিমাণ নির্ণয় করো। তাহলে 70% তামা, পিতলে কি কি থাকে না তামা এবং দস্তা, যার 70% তামা, তাহলে আমরা যদি সমগ্র অংশটাকে ধরে নিই 100%, অর্থাৎ পিতল 100% পিতলে তামা যদি থাকে 70%, বাকিটা হলো দস্তা, তাই দস্তার পরিমাণ 10টা সমান সমান 100 বিয়োগ 70 সমান 30%, অর্থাৎ 70% তামা এবং 30% আছে দস্তা। তাহলে এই 20 কিলোগ্রাম পিতলে তামা দস্তার পরিমাণ কত? এখন 20 কিগ্রা পিতলে তামা আছে কত না 70%, মানে 70/100, অর্থাৎ 100-র মধ্যে 70%। তাহলে 20 কিগ্রাতে কত আছে ইন্টু 20 সমান সমান 0 0 0 0, অর্থাৎ 7 দুগুণে 14 কিগ্রা। তাহলে 14 কিগ্রা আছে তামা,
10টা কত 20 থেকে আমরা 14 বিয়োগ করে দিতে পারি, অথবা এভাবে লিখতে পারি যে 20 কিগ্রা পিতলে 10টা আছে, 10টা আছে সমান সমান 30 যেহেতু 30% বাই 100 গুণ 20, 0 0 0 0 কেটে দিলাম, সমান 6 কিগ্রা। তাহলে এই হলো আমাদের 30 দাগের অঙ্কের সমাধান। অর্থাৎ এইভাবে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব আমরা মূলত যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির 2024 অর্থাৎ আগস্ট মাসে যে পরীক্ষা হতে চলেছে তার প্রস্তুতি স্বরূপ দ্বিতীয় ইউনিট টেস্টের এক প্রকার লাস্ট মিনিট এর সাজেশন স্বরূপ তোমাদের তুলে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সংক্ষিপ্তধর্মী প্রশ্ন হিসাবে মোট 40টি প্রশ্ন রেখেছি। সেই 40টি প্রশ্নের মধ্যে আমরা এখন 30তম প্রশ্ন সমাধান করে দিলাম। তো এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের 40টি প্রশ্নের দিকে এবং তার সাথে সাথে তাদের উত্তর। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, তাহলেই সমস্ত অঙ্কগুলোর সমস্যার সমাধান তোমাদের কাছে এক প্রকার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের বাকি অঙ্কে। এবার আমরা 31, 32 এবং 33 এই 3টি অঙ্কের সমাধান করব। আমাদের 31 দাগের অঙ্কে বলা আছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লিখো যাদের গসাগু 16। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই গসাগুকে ধরে অঙ্কটা আমরা সমাধান করব। 16 এর গুণিতক সমান সমান লিখব কি, 16 গুণিতক আমরা মূলত 50-এর উপর থেকে লিখব। তাহলে 16 3 48, 48 সংখ্যাটা 50-এর চেয়ে ছোটো, তাই 50-এর ছোটো নেব না, 50 থেকে বড় এবং 100 থেকে ছোটো সংখ্যাগুলো নেব। তাহলে পাচ্ছি 16 4 64, 16 5 80 এবং 16 6 96। এখন বলা হয়েছে যে দুজোড়া সংখ্যা লিখতে হবে, অর্থাৎ যাদের গসাগু হবে 16, তাই এই 64 এবং 80 এদের গসাগু হবে 16। আবার এই 80 এবং এই 96 এদের গসাগু হবে 16। তাহলে নির্ণীয় দুই জোড়া সংখ্যা হবে সমান 64 80 একটা জোড়া এবং 80 96 অপর জোড়া। এই হলো দুই জোড়া সংখ্যা যারা মূলত 50 এবং 100-এর মধ্যবর্তী এবং যাদের গসাগু হলো 16। তো এইভাবে আমরা এই 31 দাগের অঙ্কের সমাধান করলাম। এবার আমরা চলে যাবো আমাদের 32 দাগের অঙ্ক। বিন্দু দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে আমরা লিখতে পারি বিন্দু হলো একটা ফুটকি, আমরা বলে থাকি এরকম একটা ফুটকি। তাহলে যে কোনো জায়গায় এর অবস্থানটা কি করা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে, তাই অবস্থান জানা যায়। এর অবস্থান আছে এর কি ন্যায়, তাহলে এর ন্যায় যেটা সেটা হলো এর না আছে দৈর্ঘ্য, না প্রস্থ, না উচ্চতা বা বেধ। তাহলে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ থাকে না। এই হলো এর বৈশিষ্ট্য। অর্থাৎ বিন্দু দুটো বৈশিষ্ট্য হলো, এক, এর অবস্থান আছে। আমরা এরকম একটা আমাদের খাতার মধ্যে একটা বিন্দু বা ফুটকি দিতে পারি, অর্থাৎ তার অবস্থানটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এর না পাবো দৈর্ঘ্য, না পাবো প্রস্থ, না উচ্চতা বা বেধ পাবো। তো এই হলো এর বৈশিষ্ট্য। এবার 33 দাগের অঙ্ক। এখানে বলা আছে কি, এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, তার ক্ষেত্রফল কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বা ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি এই 10.5 তার স্কোয়ার বা বর্গ। এবার তার মানে 10.5কে 10.5 দিয়ে গুণ, 5 5 আমরা এই ধরনের শেষে যখন 5 থাকে তার গুণ করার নিয়মটা হলো 5 5 25 এবং একই সংখ্যায় যেহেতু গুণ হচ্ছে এবং শেষে যদি 5 থাকে তাহলে আমরা 5 5 গুণ করলাম 25 আর 10 এবং তার সঙ্গে যে 10-এর গুণ তাকে এক বাড়িয়ে দিলাম, 10 11 110। এবার একটার পর দশমিক ছিল, দুটোর পর দশমিক হয়ে গেল। এত বর্গ এককটা কি আছে, সেমি, তাই বর্গ সেমি। তাহলে যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, তার ক্ষেত্রফল হবে কত না 10.5 স্কোয়ার বা 10.5 গুণ 10.5 সমান সমান পেলাম আমরা 110.25। তো এইভাবে আমরা এখনো পর্যন্ত 33টি অঙ্কের সমাধান তোমাদের তুলে দিলাম। এবার আমরা এগিয়ে যাব আমাদের বাকি অঙ্কগুলির দিকে, অর্থাৎ আমাদের যে লক্ষ্যমাত্রা 40টি অঙ্কের, সেই 40টি অঙ্কের সমাধান, এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ তুলে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রাখবো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার আমরা 34 এবং 35 দাগের অঙ্কের সমাধান করব। 34 দাগের অঙ্কে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেওয়া আছে 0.53, 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে
2-এর 25 রয়েছে 16-র 75, অর্থাৎ দুটি প্রকৃত ভগ্নাংশ এবং একটি রয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ। তো এদের আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে এখানে আছে প্রথমে রয়েছে 0.53, 3-এর মাথায় পৌনপৌনিক সমান লিখতে পারি 53 - 5/90 সমান 5 × 5 দাও 13, 8 দাও 13, মানে 48/90। কাটাকুটি করলে হয় 24, 2 48, এটা হবে 45। এখন 3 দিয়ে কাটলে 3 8 24, 3 15 45, মানে 8-এর 15। 8-এর 15। অপর ভগ্নাংশটা আছে 2-এর 25, আর একটা ভগ্নাংশ আছে আমাদের 16-র 75, 16/75। এখন এই 15, 25 এবং 75 এদের যদি লসাগু করি তাহলে আমরা পাবো 75, অর্থাৎ 75 দিয়ে আমরা প্রতিটি ভগ্নাংশকে এখন গুণ দেব। তাহলে কি পাচ্ছি 5 15 75 সমান 5 8 40, 5 25 3 হবে 75, মানে 3 2 হবে 6, আর 75 1 75 মানে হবে 16। তাহলে সবচেয়ে ছোট হিসাবে যাকে পাচ্ছি সেটা হলো 2-এর 5। অতএব সাজিয়ে পাই কি না 2-এর 5 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো কত না এখানে পেয়েছি 16, অর্থাৎ 16/75। 2-এর 25, 2-এর 25 তার চেয়ে বড় হলো 16/75, এবং তার চেয়েও বড় হলো কি না এই 0.53, 3-এর মাথায় পৌনপৌনিক। এইটি হবে আমাদের উত্তর। তো এই হলো আমাদের 34-এর দাগের অঙ্কের সমাধান। এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। এবার 35-এর দাগের অঙ্ক। এখানে কি বলা আছে না একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 1 বছর পর হবে, 1 বছর পর হবে কত? যেখানে ছিল 100 জন সেটা হয়ে যাবে 104 জন। তাহলে যেখানে ছিল 26,250 জন সেখানে কত হবে? কাটাকুটি করব, এই শূন্য কেটে দিলাম। এখন পাই দিয়ে কাটছি, পাই দিয়ে 10, পাই দিয়ে কাটলে পাবো 5 5 25, 1 26 অর্থাৎ 12, 5 2 10, 11 12, 2 25, 5 5 25। 2 দিয়ে কাটলে পাবো 2 5 10, 2 2 4, অর্থাৎ 525 গুণ 52, 525 গুণ 52 হবে 1 বছর পর এতজন, অর্থাৎ এর গুণফল। 2 বছর পর অর্থাৎ 2 বছর পর জনসংখ্যা হবে সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রে আমরা লিখব 100 জনের জায়গায় 104 জন, তাহলে 104/100 গুণ এই সংখ্যাটা, অর্থাৎ 525 গুণ 52। এখন আবার কাটাকুটি করছি আমরা, পাই দিয়ে যদি কাটি, পাই দিয়ে কাটলে 5 20 100, পাই দিয়ে কাটলে এখানে পাবো 5 1 5, 0 5 5 25। দুঃখিত, ফোন আসার কারণে আবারও আমরা অঙ্কে ফিরে আসছি। 2 দিয়ে যদি কাটি, 2 10 20, 2 দিয়ে কাটলে হবে 52। এবার আমরা গুণ করব 52 52 এবং 105। এই 52 এবং 52তে গুণ করলে আমরা পাবো কি 2 2 4, 2 5 10, 5 2 10 আর 5 5 25 আর 26, অর্থাৎ 4 0 7 2, 2704। 2704, এই 2704কে আমরা 105 দিয়ে গুণ দেব। 5 দিয়ে গুণ করলে 5 4 20, 2 নেমে গেল, 5 7 35, 5 দিয়ে 10, 3 13। এবার 10 দিয়ে গুণ, মানে এই সংখ্যাটা যেটা পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 0 2 2 4, 2 5 10 0, 2 13 26, 26 আর এটা হবে 27। 0 2 9 3 8 2 সমান সমান আমরা তাহলে পাচ্ছি 2 8 3 9 2 0/10 সমান 0 0 কেটে গেল, সমান 2 8 3 9 2, অর্থাৎ 28,392 জন। তো এইভাবে আমরা মূলত আমাদের এই 35তম যে অঙ্ক তারও সমাধান করে দিলাম। চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমরা 36 37 এবং 38 এই 3টি অঙ্কের সমাধান করব। অর্থাৎ ধীরে ধীরে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা বা এই প্রস্তুতির যে 40টি অঙ্ক তার কাছাকাছি চলে এসেছি। এইভাবেই আমরা 40টি অঙ্কের সমাধান বাড়িতেও অনুসরণ করব, তাহলেই আমাদের কাছে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা নম্বর পেতে খুবই সহজ হয়ে যাবে।
তো চলো এবার আমরা 36 দাগের অঙ্কের সমাধান করি। 36 দাগের অঙ্কে বলা রয়েছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা লিখো। তো আমরা এইভাবে মূলত লিখে থাকি, শূন্য বাঁ দিকে লিখে আমরা -1 -2 -3 -4 এরূপে -5 -6 -7 -8 এভাবে লিখি। আর ডান দিকে লিখে থাকি আমরা +1 +2 +3 +4 এরূপে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে থাকি, মূলত এভাবে স্থাপন করি। তো এক্ষেত্রে কি না, যত বাঁ দিকে আসবো সরে যাব তত সংখ্যাটা কী হবে, মূলত মনে রাখতে হবে ছোটো হবে। এখন -8 এর চেয়ে বড়, তাহলে এই -8 এর চেয়ে যদি আরও আমরা বাঁ দিকে যেতাম তাহলে আরও সংখ্যাগুলো ছোট হয়ে যাবে, অর্থাৎ -9 -10 এরা হবে -8 এর চেয়ে ছোটো। কিন্তু আমার চাই কি 4টি ঋণাত্মক সংখ্যা লিখতে হবে যারা -8 এর চেয়ে বড়। তাহলে -8 এর চেয়ে বড় -7 বটে, -6 বটে, -4 বটে, -5 বটে, -3 বটে, -2 বটে, -1 বটে। যেহেতু ঋণাত্মক চেয়েছে তাই এই সংখ্যাগুলো থেকে আমরা যে কোনো 4টি সংখ্যা নিয়ে নিতে পারি। তাহলে নির্ণীয় সংখ্যাগুলি হবে সংখ্যা 4টি হবে সমান সমান লিখতে পারি কত, -7 -6 -5 -4, এরা হলো -8 এর চেয়ে বড়। এই গেল আমাদের 36 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের 37 দাগের অঙ্ক, রেখা এবং রেখাংশের দুটি পার্থক্য। রেখা এবং রেখাংশের দুটি পার্থক্য আমরা কি লিখতে পারি না, রেখার মূলত দুটি মানে রেখাংশের দুটি প্রান্ত রেখা থাকে, এই হলো রেখা আর এটা হলো রেখাংশ। যেখানে এর প্রান্ত রেখা আছে বা সীমা আছে, তাহলে রেখাংশের সীমা আছে কিন্তু রেখার কোনো সীমা থাকে না। 2, এই রেখাংশ একটা নির্দিষ্ট পরিমাপ আছে কিন্তু রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে কিন্তু রেখার কোনো পরিমাপ নেই, বা প্রান্তবিন্দু আছে, এর প্রান্তবিন্দু আছে, দুটো প্রান্তবিন্দু, কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে কিন্তু রেখার কোনো পরিমাপ নেই, নির্দিষ্ট পরিমাপ নেই। এই হলো আমাদের 37 দাগের অঙ্কের সমাধান। তাহলে কি বললাম না, রেখাংশের সীমা আছে, রেখার কোনো সীমা নেই, রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে, প্রান্ত রেখা আছে, কিন্তু রেখার নির্দিষ্ট প্রান্ত রেখা বা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এবার আমাদের 38 দাগের অঙ্ক, এখানে বলা আছে +5 ব্র্যাকেটের ভিতরে রয়েছে প্লাস ব্র্যাকেটের ভিতরে রয়েছে -3 প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে +2 সমান কত, অর্থাৎ একটা যোগ অঙ্ক আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করবো না, +5 প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +2 সমান, এক্ষেত্রে যোগের কাজ প্রথমে করবো, অর্থাৎ 5 আর 2 যোগ করলে হবে 7 বিয়োগ 3 সমান 4। এইভাবে আমরা আমাদের 38 দাগের অঙ্কের সমাধান করে দিলাম। এরকমভাবে আমরা আমাদের 40টি যে অঙ্ক তার সমাধান করতে চলেছি। একদম আমরা আমাদের এই পর্বের শেষ পর্বে চলে এসেছি, তথা আমাদের সমগ্র যে 40টি অঙ্কের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই 40টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আগে থেকেই তোমরা যদি পেয়ে যাও এবং সেই সঙ্গে সঙ্গে যদি তোমরা অনুসরণ করো, তাহলে অবশ্যই আগামী 2024-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা অত্যন্ত শুভ হতে চলেছে তোমাদের জন্য। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী দুটি অঙ্কে, অর্থাৎ এই পর্বের শেষ দুটি অঙ্ক। এবার আমরা চলে এসেছি এই পর্বের তথা আমাদের যে 40টি অঙ্কের লক্ষ্যমাত্রা ছিল সেই 40টি অঙ্কের আমরা আমাদের বোর্ডে টুকে নিয়েছি। এবার সেই 40টি অর্থাৎ 39 এবং 40 এই দুটি অঙ্কেরও সমাধান করে দেবো। তাহলেই আমরা আমাদের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নের লক্ষ্যমাত্রা 40টি ছিল তা পূরণ হয়ে যাবে, এবং সাথে সাথে মনে রাখতে হবে যে আমরা আরও একটা ধাপ আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা অতিক্রম করে যাব। সেই কারণে অবশ্যই এই ভিডিওগুলো দেখার সাথে সাথে ঘরেতে এই অঙ্কগুলিকে পুনরায় আরও 1 থেকে 2 বার অনুশীলন করে নিলেই অঙ্কগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা যেমন দেখতে হবে, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার তুলে ধরেছি তাও তোমাদের একবার করে চোখ বুলিয়ে নিতে হবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর এই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো 39-এর অঙ্কে বলা আছে তোমাদের লাইব্রেরিতে 2100টি বই আছে, যত বই আছে তার 30% বই আরও কেনা হলো, কতগুলি বই কেনা হলো ও মোট বইয়ের সংখ্যা কত। তাহলে এই 2100 বই ছিল, তার 30% বই কেনা হলো, তাহলে কেনা বই সমান সমান লিখব 2100 ছিল, তার 30% কেনা হয়েছে 30/100
সমান সমান কত হচ্ছে 0 0 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 21 দিনে হলো 63, 630টি, অর্থাৎ 630টি বই আরও কেনা হলো। এখন মোট বইয়ের সংখ্যা, মোট বই সমান সমান এই 2100 যোগ 630 সমান 0 করতে 0 3 0 0 6 আর এই 1 7, এটা হবে 2, অর্থাৎ 2730টি। তাহলে মোট বইয়ের সংখ্যা হলো 2730টি আর নতুন বই কেনা হয়েছে 630টি। এই হলো আমাদের 39 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের 40 তথা এই পর্বের একদম শেষ অঙ্কটিতে। কি রয়েছে, যে কোনো দুটি সংখ্যার গসাগু 6 আর লসাগু দেওয়া আছে 34 হলে সম্ভাব্য সংখ্যা জোড়া কী কী হবে। এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ, অর্থাৎ 36কে 6 দিয়ে ভাগ করবো। সমান সমান কী পাবো, সমান সমান পাবো আমরা 6। এখন এই 6 কোন কোন সংখ্যার গুণফল 6 হবে না, 1 গুণ 6 সমান 6 আর 2 গুণ 3 সমান 6। আমাদের কাজ হবে তাহলে সম্ভাব্য সংখ্যাগুলি কী কী হবে। অতএব সম্ভাব্য সংখ্যা জোড়া হবে সমান কী লিখব, এখানে আছে তার মানে 1 এবং 6, এই 1কে এই গসাগু 6 দিয়ে গুণ করবো। 1 গুণ 6 সমান 6 আর দ্বিতীয় কী রয়েছে 6, 6কে 6 দিয়ে গুণ সমান 36, তাহলে এক জোড়া হবে 6 এবং 36। অপর জোড়া হবে কি 2 আর 3 রয়েছে, অর্থাৎ 2 দিয়ে গুণ করবো 6কে 12 আর 3 গুণ 6 সমান হবে 18। এই দুই জোড়া সংখ্যা অর্থাৎ 6 এবং 36 এদের গসাগু হবে 6 আর লসাগু হবে 36, 12 এবং 18 এদের গসাগু হবে 6, লসাগু হবে 36। এই সম্ভাব্য দুই জোড়া সংখ্যা। তো এই হলো আমাদের 40 তথা এই পর্বের তথা সমগ্র যে লক্ষ্যমাত্রা সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের অর্থাৎ পূর্ণমান 2-এ যে সমস্ত অঙ্কগুলি ছিল, যে 40টি অঙ্কের, সেই 40টি অঙ্ক আমরা সম্পূর্ণ করে দিলাম। এইভাবেই আমরা বাড়িতে এই 40টি অঙ্ককে কম কম করে প্রতিদিন 8টা কি 10টা করে অঙ্ক অনুসরণ করব। তাহলেই আমাদের কাছে এই 40টি অঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন সমাধান করা যাবে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা এক প্রকার সহজ সাধ্য হয়ে উঠবে। তো সেই কারণে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে বলবো আগামী পরীক্ষা তোমাদের শুভ হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।